বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও প্রতিশ্রুতি পূরণে প্রাধান্য দিচ্ছে সরকার। কথা ও কাজে মিল দেখছেন সাধারণ মানুষ। কিছু চাই না, আমরা চাই খাইতে, ভালো মতন চলতি। ওনারা তো ভালো কিছু দিছে, যেমন চিকিৎসা, হেলথ কার্ড, কৃষি কার্ড। ভোগান্তি লাঘবের পরামর্শ বিশ্লেষকদের। কোন দিকে সরকার হাঁটবে, কোনগুলোকে প্রায়োরিটি বেসিসে কার্যকর করবে, এইসব জায়গা কিন্তু সরকার ঠিক করবে। জুলাই হত্যায় কাদের সাদ্দাম সহ শীর্ষ 7 নেতার সর্বোচ্চ সাজা চায় প্রসিকিউশন। উবাইদুল কাদের তিনি বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার। তার এই দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য কর্মকাণ্ডের কারণে আজকে সারা বাংলাদেশের 1400 মানুষ শহীদ হয়েছে। আরো দুটি কল রেকর্ড ট্রাইব্যুনালে। খাওয়ার ডিসিশনটা কে দিয়েছে স্যার? আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার এসডির চিফ, এরা দিয়েছে খাওয়ানোর জন্য। তারা নির্দেশ দিলে তোমাকে ছবি তুলে বাইরে পাঠাতে পারে। 6 পুলিশ কর্মকর্তা বরখাস্ত। 12 লাখ টাকার চুক্তিতে হত্যা করা হয় সালমান শাহকে। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে পুরো ঘটনাটা সালমান শাহকে কিভাবে হত্যা করা হয়েছে সেটা উঠে এসেছে। উন্মোচিত হতে যাচ্ছে 29 বছরের জমা রহস্যের জট। ডনের জামিন নামঞ্জুর। স্বাগত প্রবাসের সংবাদে, সঙ্গে আছি আমি আসিফ সামাদ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। নানামুখী চ্যালেঞ্জ থাকলেও নির্বাচনী প্রতিশ্রুতি পূরণকেই প্রাধান্য দিচ্ছে সরকার। যতটা সম্ভব যে কোনো সংকটের দ্রুত সমাধান করা হচ্ছে। জনভোগান্তি লাঘবে নেওয়া হচ্ছে কার্যকরী পদক্ষেপ। নতুন সরকার নিয়ে এমনই মূল্যায়ন সাধারণ মানুষ ও বিশ্লেষকদের। তারা বলছেন সরকারের কথা ও কাজে খুব একটা অমিল হয়নি এখন পর্যন্ত। গ্যাস, বিদ্যুতের সরবরাহ ঠিক রেখে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ আর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা হবে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। নাইমাল জিকোর প্রতিবেদন। আর 3 দিন পরই 180 দিনে পা রাখবে বিএনপি নেতৃত্বাধীন সরকার। মানবিক দেশ গঠনে আরো আগেই জানানো হয়েছে 6 মাসের কর্মপরিকল্পনা। এরই মধ্যে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে ইতিবাচক ভাবমূর্তি গড়ে উঠেছে জনমনে। সাধারণ মানুষ বলছেন নির্বাচন ইশতেহার পূরণের পথেই হাঁটছে বিএনপি সরকার। এই সিগন্যালে অনেক সতর্ক হয়েছে ড্রাইভাররা। আগের মতো ভিভিআইপি যন্ত্রণা আমরা পোহাচ্ছি না। ওনারা তো ভালো কিছু দিছে, যেমন চিকিৎসা, হেলথ কার্ড, কৃষি কার্ড এবং অন্যান্য ফ্যামিলি কার্ড, অনেক কিছু দিছে, অনেকে পাইছে। 6 মাসের ভিতরে আমরা কি তাদের কাছে আশা করতে পারি? মাত্র আসছে তারা, তাদেরকে সুযোগ দিতে হবে। দেশজুড়ে নানামুখী সংকট আছে সম্ভাবনাও। এমন বাস্তবতায় সাধারণ মানুষের স্বপ্ন পূরণে বিরামহীন কাজ করছে সরকার। সাধারণ মানুষ চায় সব কাজের জবাবদিহি থাকুক, নিয়ন্ত্রণে থাকুক নিত্যপণ্যের দাম। সেই সঙ্গে নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি ভোগান্তি ছাড়া পেতে চান শিক্ষা, স্বাস্থ্যের মতো মৌলিক অধিকার। আমরা চাই খাইতে, ভালো মতন চলতি, আমরা অন্য কিছু চাই না। আমাদের দ্রব্যমূল্য জিনিসের যে অগ্রগতি সেগুলা কমাইতে হবে। বিশেষজ্ঞদের মতে সরকার চেষ্টা করছে প্রাণপণ। তারপরও সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে অর্থনীতি পুনরুদ্ধার। বিশেষ করে চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে হবে, রাজস্ব বাড়ানোর পাশাপাশি উৎসাহিত করতে হবে দেশি বিদেশি বিনিয়োগ। 6 মাস একটা সরকারের যে কোনো সিদ্ধান্তের ফলাফল আসা জন্য কম সময়। প্রস্তুতির জায়গা থেকে সরকার প্রস্তুতি নিয়ে কাজ করছে। এখন চ্যালেঞ্জের জায়গা থেকে অনেক কিছু আছে, মানে এখনো ব্যাংকিং খাত কিংবা সরকারের যে ম্যাক্রো ইকোনমিক যে স্ট্যাবিলিটি, এটা এখনো আসেনি। জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নয়ন, প্রশাসনিক সংস্কার এবং রাজনৈতিক স্থিতিশীলতাও সরকারের জন্য হতে পারে বড় পরীক্ষা। বিশ্বব্যাপী অর্থনীতির চ্যালেঞ্জগুলো হচ্ছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে, জ্বালানির দাম বেড়ে যাচ্ছে। পাশাপাশি আপনি দেখবেন যে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে। সাধারণ মানুষ কিন্তু দ্রব্যমূল্য দ্বারা খুব বেশি এফেক্টেড হয়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ইকোনমিকে স্টেবল রাখা। এটা বড় চ্যালেঞ্জ। ইকোনমি স্টেবল থাকলে মানুষ অন্যদিকে অতটা মনোযোগ দেয় না। সাধারণ মানুষ মনে করেন রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে ভীষণ আন্তরিক বিএনপি সরকার। তবে কারো কারো মতে গণমানুষের স্বপ্ন পূরণে যতটা আন্তরিক প্রধানমন্ত্রী তারেক রহমান, ঠিক ততটা নন মন্ত্রী পরিষদের অনেক সদস্য। নাইমাল জিকো, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী তাকাইচি। বুধবার বাংলাদেশ জাপান 7ম পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভায় এই আমন্ত্রণ জানানো হয়।
ঢাকায় জাপানের প্রতিনিধি দল দেশটির প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পৌঁছে দেয়। দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম এবং জাপানের পক্ষে দেশটির সিনিয়র ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী নামাজু হিরোইউকি নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এ সময় কৌশলগত সম্পর্ক জোরদারে একমত পোষণ করে দুই দেশ। এছাড়া 11 লাখের বেশি রোহিঙ্গার দ্রুত প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা কামনা করে বাংলাদেশ। ওমানে প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রাখতে কাজ করছে একাধিক সংগঠন। এরই ধারাবাহিকতায় দেশের কুরিয়াত অঞ্চলে এক ছাতার নিচে জড়ো হয় বাংলাদেশ সোশ্যাল ক্লাব, ওমানের বৃহত্তর নোয়াখালী উইং। এদিন ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সম্মানে আয়োজন করা হয় সংবর্ধনা ও নৈশভোজ। অনুষ্ঠানে প্রবাসীদের যে কোনো পরিস্থিতিতে পাশে থাকা এবং ওমানের আইন কানুন মেনে চলার আহ্বান জানান আয়োজকরা। অনুষ্ঠানে ক্লাবের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। বিদেশে বসবাস করেও বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠানের দিকেই ঝুঁকছেন প্রবাসী বাংলাদেশিরা। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে দুটি বাংলাদেশি স্কুল থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন 87 শিক্ষার্থী। প্রতিষ্ঠানগুলো বাংলাদেশি ঐতিহ্য ধরে রাখতে সহায়ক ভূমিকা পালন করছে বলে মত অভিভাবকদের। সংযুক্ত আরব আমিরাত থেকে সিরাজুল হকের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। এসএসসি পরীক্ষার ফলাফল ঘিরে আমিরাতের আবুধাবি ও রাস আল খাইমার দুটি বাংলাদেশি স্কুল যেন মেতেছে সাফল্যের উৎসবে। অনলাইনে ফল প্রকাশের পরই আনন্দে মেতে ওঠেন শিক্ষার্থী ও অভিভাবকরা। রাস আল খাইমা বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া 44 পরীক্ষার্থী কৃতকার্য হয়ে শতভাগ সাফল্য অর্জন করেছেন। অন্যদিকে আবুধাবির শেখ জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল থেকে পরীক্ষায় অংশ নেন 49 জন। শিক্ষা প্রতিষ্ঠানটিতে পাশের হার 87.76%। আমি এসএসসিতে জিটিএ 5 পাওয়ার পিছনে আমার বাবা মা, আমার টিচার্স, আমার প্রেসিডেন্টের সাহায্যের জন্য সবাইকে ধন্যবাদ জানাই। রাত জেগে পড়ালেখা করছি, তো একটা আশা ছিল যে এরকম কিছু একটা রেজাল্ট পাবো। আলহামদুলিল্লাহ আমি পাস হয়েছি। আমি ফার্স্ট অফ অল আল্লাহকে থ্যাঙ্কস জানাবো এবং আমার টিচারকে আমাকে অনেক হেল্প করছে পড়ালেখাতে এবং আমার প্যারেন্টসকে। অভিভাবকরা বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশপ্রেম ও দায়বদ্ধতা নিয়ে নিজেদের সন্তানদের বাংলাদেশি স্কুলে পড়াশোনা করালে এসব শিক্ষা প্রতিষ্ঠান আরও স্বনির্ভর হয়ে উঠবে। একই সঙ্গে বিদেশের মাটিতে বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতির আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এসব প্রতিষ্ঠান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আগামী 16 আগস্ট ইতালির রাজধানী রোমে বসছে আমিচি বাংলা ফেস্টিভ্যাল সিজন 2। ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি জেমসের লাইভ পারফরমেন্স ঘিরে এর মধ্যে উৎসবের আমেজে প্রবাসী বাংলাদেশিরা। ইতালি থেকে সাইফুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। হাজার মাইল দূরে ইতালি, তবু গানের সুর যেন এক টুকরো বাংলাদেশ। আর সেই সুরের অপেক্ষাতেই এখন প্রহর গুনছেন ইতালি প্রবাসী বাংলাদেশিরা। আসছে 16 আগস্ট রোমে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমিচি বাংলাদেশ ফেস্টিভ্যাল সিজন 2। এভিজেন্ট প্রেজেন্টসের আয়োজনে উৎসবের প্রধান আকর্ষণ বাংলা ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি জেমস। বন্ধুরা, 16 আগস্ট দেখা হচ্ছে রোমে, কথা হবে, গান হবে। নগরবালকে ঘিরে রোম প্রবাসীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস। রোমের পাশাপাশি মিলান, নেপলস, ফ্লোরেন্স সহ ইতালির বিভিন্ন শহর থেকে প্রবাসীরা কনসার্টে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। গুরুর যেই কনসার্টগুলো সেগুলো কিন্তু সচরাচর পাই না আমরা, তো সেই শূন্যতাটা দূর করার জন্যই আমরা ইতালিতে রোম শহরে আগামী 16 আগস্ট অনুষ্ঠিত করতে যাচ্ছি নগরবাল জেমসের লাইভ কনসার্ট। আমরা অধিক আগ্রহ নিয়ে অপেক্ষা করছি এই 16 আগস্ট জেমসের জন্য। বিদেশের বুকে এইরকম একটি অনুষ্ঠান করতে পেরে আমরা সত্যি আনন্দিত। আয়োজকরা বলছেন, শুধু বিনোদন নয়, প্রবাসের নতুন প্রজন্মকে বাংলা গান ও ব্যান্ড সঙ্গীতের সঙ্গে যুক্ত করাও এই আয়োজনের অন্যতম লক্ষ্য। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সমন্বয়কদের খাওয়ানোর ছবি প্রকাশের ঘটনায় সাবেক ডিবি প্রধান হারুনকে সরানোর নির্দেশ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্দেশনায় যুক্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও। ট্রাইব্যুনালে দাখিল করা দুটি কল রেকর্ডে এসব তথ্য উঠে এসেছে। এদিকে আদালতে চিফ প্রসিকিউটর জানিয়েছেন, জুলাই আন্দোলন দমনে খরচ করা হয় 3 লাখের বেশি রাউন্ড গুলি। এর নির্দেশদাতা কাদের সাদ্দাম সহ শীর্ষ 7 নেতার সর্বোচ্চ সাজা চায় প্রসিকিউশন। ডিএমপিডি থাকবে, থাকবে, শুধু ডিবির জায়গায় সে অন্য আরেকটা দায়িত্ব যাবে।
জুলাই আন্দোলনের সময় ডিএনপির ডিবি প্রধান হারুন আর রশিদের ওপর ক্ষুব্ধ হয়ে এমন নির্দেশ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ ডিবি কার্যালয়ে সমন্বয়কদের খাওয়ানোর ছবি প্রকাশ করা হয়েছিল। মিটিং করে যেহেতু প্রাইম মিনিস্টার এইভাবে বলতেছেন, আমি তখন এইটাই সিদ্ধান্ত নিয়েছি ওনার ডেস্কটা পাল্টে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেসব ছবি। আলোচনায় তখন 3টি শব্দ: হারুনের ভাতের হোটেল। সেই রেকর্ড জমা পড়ল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যেখানে শোনা যাচ্ছে ছবি প্রকাশে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশনারও যোগসূত্র ছিল। খাওয়ার ডিসিশনটা কে দিয়েছে স্যার? আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার এসডির চিফ, এরা দিয়েছে খাওয়ানোর জন্য। ট্রাইব্যুনালে আরেকটি কল রেকর্ড পেশ করেছে প্রসিকিউশন, যেখানে রয়েছে শেখ হাসিনার অসন্তুষ্টির কথা। ওবায়দুল কাদের সাহেবের মামলা থেকে আমরা দেখিয়েছি যে তিনি তৎকালীন ডিবি প্রধান হারুন রশিদ সাহেবের সাথে টেলিফোনে কথোপকথন করছেন। হারুন সাহেবের বিরুদ্ধে তৎকালীন প্রধানমন্ত্রী একটা বিষয়ে অসন্তুষ্ট হয়েছিলেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় সমাপনী যুক্তিতর্কে বিভিন্ন বিষয় তুলে ধরেন চিফ প্রসিকিউটর। জানান, আন্দোলন দমনে গুলি করা হয়েছিল কয়েক লাখ রাউন্ড। তারা ছিল আসলে দুর্বৃত্তপরায়ণ, তারা ছিল দুর্নীতিবাজ, তারা ছিল দুষ্কৃতিকারী এবং প্রত্যেকেই 6 জন তারা মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে। ওবায়দুল কাদের, তিনি বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার। তার এই দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য কর্মকাণ্ডের কারণে আজকে সারা বাংলাদেশের 1400 মানুষ শহীদ হয়েছে। মামলাটির আসামি হলেন ওবায়দুল কাদের, আফামা বাহাউদ্দিন নাসিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালি আসিফ ইনান। আমরা সন্দেহাতীতভাবে এই মামলাটি প্রমাণ করতে সক্ষম হয়েছি। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। কর্মস্থলে অনুপস্থিত থাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক আলোচিত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সহ 6 পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়া অন্য পুলিশ কর্মকর্তারা হলেন কাজী আশরাফুল আজিম, মোহাম্মদ গোলাম রুহানি, সুদীপ কুমার চক্রবর্তী, রাজন কুমার দাস ও মোহাম্মদ ইকবাল হোসাইন। এরা সবাই ফ্যাসিস্ট সরকারের আমলে প্রভাবশালী হিসেবে পরিচিত ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর চালানো হত্যাযজ্ঞেও তাদের সক্রিয় ভূমিকার অভিযোগ রয়েছে। $12 লাখ টাকার চুক্তিতে নায়ক সালমান শাহকে হত্যা করা হয় বলে দাবি করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। সামিরা হক ও আজিজ মোহাম্মদ ভাইয়ের নির্দেশে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয় সালমান শাহকে। সম্প্রতি ডনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে উন্মোচিত হতে চলেছে 29 বছরে জমাট বাঁধা রহস্যের জট। সালমানের মায়ের একটাই আকুতি, বাকি আসামিদেরও যেন দ্রুত আইনের আওতায় আনা হয়। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ সুমন। 1996 সালের 6 সেপ্টেম্বর স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো বাংলাদেশ। ঢালিউডের তৎকালীন শীর্ষ নায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যু কাঁপিয়ে দিয়েছিল কোটি ভক্তের হৃদয়। মৃত্যুর পর সালমানের বাবার করা মামলা তুলে নিতে চাপ প্রয়োগের জন্য সালমান শাহর ভাইকে অপহরণের অভিযোগ ওঠে খলনায়ক ডন, ডেভিড ও রিজভির বিরুদ্ধে। 1997 সালের 19 জুলাই গ্রেফতার হন রিজভি আহমেদ। সালমান শাহ হত্যার ঘটনায় আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রিজভি। এরপরও সময়ের ব্যবধানে ডিবি, সিআইডি, বিচার বিভাগ ও পিবিআই এটিকে আত্মহত্যা বলে প্রতিবেদন জমা দেয়। কিন্তু এই প্রতিবেদন মেনে নিতে পারেননি সালমান শাহর পরিবার। তারা শুরু থেকেই দাবি করে আসছেন এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ডন সহ আরো যারা আছে, সামিরা আছে, ডলি আছে, মনোয়ারা আছে, আবুল আছে, অতি শীঘ্র যেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়। এই দীর্ঘ তদন্তের ত্রুটি কাটিয়ে গত বছর আদালতের রিভিশন মঞ্জুরের পর মামলাটি ফের হত্যাকাণ্ড হিসেবে নথিভুক্ত হয়। রমনা থানার মামলায় সৌদি আরব যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেফতার হন আসামি অভিনেতা ডন। রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, আজিজ মোহাম্মদ ভাই ও সামিরা 12 লক্ষ টাকা দিয়ে ডনকে ঠিক করেছিল সালমান শাহকে হত্যার জন্য। এই মামলার 11 নম্বর আসামি যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল, সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে পুরো ঘটনাটা সালমান শাহকে কিভাবে হত্যা করা হয়েছে সেটা উঠে এসেছে। কারা কি করেছে
অন্যান্য আসামিরা সবকিছু এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসেছে। সালমান পরিবারের শুরু থেকেই অভিযোগ ছিল ডন এই হত্যাকাণ্ডের সরাসরি অন্যতম বাস্তবায়নকারী। সালমানের মা জানান, মামলার 1 নম্বর এজাহারভুক্ত আসামি সামিরা হক ও অন্যান্য সহযোগীদের সাথে ডনের তৎকালীন যোগসাজশ মামলার অন্যতম প্রধান রহস্য। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সালমানের সবচেয়ে জনপ্রিয় সহশিল্পী শাবনূর। বলেন, সালমান শাহর মৃত্যুর সত্য উন্মোচন হোক, এটাই তার প্রত্যাশা। বাবা বলে ছেলে নাম গড়বে। সালমান শাহর মৃত্যুর পর অনেক জল গড়িয়েছে, বদলেছে রূপালী পর্দার অনেক সমীকরণ, কিন্তু ভক্তদের হৃদয়ে অমর নায়ক সালমান শাহ আজও যেমন অমলিন, তেমনি তার মৃত্যুর আসল রহস্য জানার আকুতিও রয়ে গেছে আগের মতোই। সব সখীরে পার করিতে নেব হইয়া না। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের বেঞ্চ এই আদেশ দেন। এদিন আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ তরিকুল ইসলাম জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষের মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিনের আবেদন নামঞ্জুর করেন। মামলার তদন্তে ব্যাঘাত ঘটাবে এবং সেটা দেশ থেকে পালিয়েও যেতে পারে। সেজন্য বিজ্ঞ আদালত সবকিছু বিবেচনা করে, যেহেতু মামলাটা তদন্তাধীন অবস্থায় আছে, সেই জন্য বিজ্ঞ আদালত এই মামলার জামিন দরখাস্তটি নামঞ্জুর করে আদেশ প্রদান করে। দেশ জুড়ে তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত মানুষ। বিদ্যুৎ থাকছে না ঘন্টার পর ঘন্টা, বন্ধ রাখতে হচ্ছে কারখানা, দোকানপাট, বিপাকে ব্যবসায়ীরা। এমন দশা থেকে স্থায়ী মুক্তি চান তারা। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলছেন, দ্রুতই কমে আসবে লোডশেডিং। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ব্যবসা গরমে ওষ্ঠাগত প্রাণ, মরার ওপর খাড়ার ঘা, তীব্র লোডশেডিং। দিন কিংবা রাত বেশিরভাগ সময়ই থাকছে না বিদ্যুৎ। থমকে যাচ্ছে স্বাভাবিক জনজীবন। এমন দশা দেশ জুড়েই। ভুক্তভোগীদের অভিযোগ, বিদ্যুতের আসা যাওয়ার কোনো হিসাব নেই। 24 ঘন্টার মধ্যে কোথাও কোথাও বিদ্যুতের দেখা মিলছে না 8 থেকে 16 ঘন্টা পর্যন্ত। 10 মিনিট থেকে 1 ঘন্টা থাকলে এরপর থাকে না ঘন্টা দুয়েক। 8-10 ঘন্টা চাকরি ডিউটি করার পরে আমরা বাসায় যে এগুলো ফ্যান সুইচ দিলে যাই দেখি বিদ্যুৎ নাই। 5 মিনিট থাকলে 20 মিনিট থাকে না। আবার সারাদিনের মধ্যে 5-6 বার বিদ্যুৎ লোডশেডিং এর যন্ত্রণায় আমরা অতিষ্ঠ হয়ে গেছি। ব্যাহত হচ্ছে দৈনন্দিন কার্যক্রম। শিশু, বৃদ্ধ সহ গরমে হাঁসফাঁস দশা সবার। বেশি ভোগান্তিতে গ্রামের মানুষ। লোডশেডিং এর কারণে জনদুর্ভোগের পাশাপাশি মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। আমার মনে হয় অনেক অর্ধেকের চেয়ে বেশি ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাবে বিদ্যুতের অভাবে। বড় লোকসানে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। বন্ধ কারখানার মেশিন, ব্যাহত উৎপাদন। লাভ করা তো দূরের কথা, এখন পুঁজি বাঁচানোই দায়। আমরা বিকল্প বিদ্যুৎ হিসাবে আমরা জেনারেটর দিয়ে আমরা ফ্যাক্টরি চালাই, কিন্তু ওখানে গিয়ে আমরা অ্যাটলিস্ট 5 to 10% আমাদের প্রোডাকশনটা কমে যায়। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, জনদুর্ভোগ কমাতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে সরকার। জনদুর্ভোগকে বিবেচনায় নিয়ে আমরা প্রাণান্তকর চেষ্টা করছি। এটা আমার ধারণা জনগণ বোঝেন, আপনারাও বোঝেন। আমাদের চেষ্টার ন্যূনতম কোনো ত্রুটি নেই। দ্রুত সংকটের স্থায়ী সমাধান হবে এমন প্রত্যাশা গ্রাহকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 2 যুগেরও বেশি সময় পর আবারও অস্ট্রেলিয়ার মাটিতে লাল বলের ক্রিকেটে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারের পর বাংলাদেশের সামর্থ্য নিয়ে উঠেছে প্রশ্ন। তবে টাইগার অধিনায়ক নাজমুল শান্ত বলছেন, 5 দিনই ভালো ক্রিকেট খেলার লক্ষ্য তাদের। ডারউইনে প্রথম টেস্ট শুরু হবে সকাল 6:30টায়। দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্ট প্রত্যাবর্তন। তবে অজিদের বিপক্ষে ইতিহাস একদমই ভালো নয় বাংলাদেশের। 6 টেস্টে বাংলাদেশের জয় মাত্র 1টিতে। এবার অবশ্য গল্পটা বদলাতে চান নাজমুল শান্তের দল। সফরের শুরুটা একদমই মনমতো হয়নি বাংলাদেশের। 3 দিনের প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ইনিংস ব্যবধানে হার। অস্ট্রেলিয়ার কন্ডিশন, ড্রপ ইন পিচ আর বিশ্বমানের পেস আক্রমণ, সব মিলিয়ে প্রথম টেস্টের আগে চ্যালেঞ্জটা পাহাড় সম। টেস্ট কতদিনে শেষ হবে সেটি নিয়ে অবশ্য ভাবতে নারাজ বাংলাদেশ অধিনায়ক। 3 দিন নাকি 5 দিন সেই হিসাব নয়, লক্ষ্য একটাই, প্রতিটি সেশনে নিজেদের সেরাটা দেয়া। আমরা 5 দিন ভালো ক্রিকেট খেলতে চাই, প্রতিটা সেশন বাই সেশন খেলতে চাই। তারা খুবই ভালো বোলিং অ্যাটাক, ওদের সামলাতে হলে আমাদের আরো অনেক বেশি মনোযোগ নিয়ে ব্যাটিং করতে হবে।
অন্যদিকে প্রতিপক্ষকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগই দেখছেন না অজি অধিনায়ক পেট কামিন্স। আমি মনে করি না কখনো সহজ টেস্ট খেলেছি। আমি নিশ্চিত তারা শক্তিশালী। গত কয়েক বছরে তারা কিছু বড় জয় পেয়েছে। আমাদের প্রস্তুত থাকতে হবে। 2017 সালে মিরপুরে অস্ট্রেলিয়াকে হারানোর সেই স্মৃতি কি এবারও অনুপ্রেরণা হবে, নাকি আবারও কঠিন বাস্তবতার মুখোমুখি হবে টাইগাররা, সেটি এখন দেখার অপেক্ষা। তাসবিহ শরণ, নিউজ 24। এই ছিল প্রবাসের সংবাদে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। সঙ্গে থাকায় ধন্যবাদ।